প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকে আবারও বাংলা সাহিত্যের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের পূর্ববর্তী ক্লাস অনুযায়ী আজকে তোমাদের সাথে মোগল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি আলোচনা করার কথা ছিল। আজকে সেই কবিতাটি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের পাঠ্য সৈয়দ শামসুল হকের মোগল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটির বিস্তারিত আলোচনা আজকে আমি তোমাদের সাথে করব। এর আগের ক্লাসে, পূর্ববর্তী ক্লাসে তোমরা নিশ্চয় জানো এই কবিতাটার কিছু শব্দ অর্থ বা মূল ভাব বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আজকে কবিতার বিস্তারিত নিয়ে আলোচনা করব। সাথে থাকো সবাই। যারা পূর্ববর্তী ক্লাসে ছিল না তাদের জন্য আমি পূর্ববর্তী ক্লাসের সারসংক্ষেপ এখানে তুলে ধরেছি, সেটা একটু দেখে নাও। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে আমরা পূর্ববর্তী ক্লাসে কি শিখেছি সেটা একটু মনে করিয়ে দেওয়া। হ্যাঁ, যারা ছিলে তাদের জন্য এটা যদি মনে করিয়ে দিই তাহলে আমাদের আজকের ক্লাস আরো সুবিধা হবে বুঝতে। তাহলে আমরা প্রথমে কবি পরিচিতি জেনেছিলাম, উৎস জেনেছিলাম, এরপরে পাঠ পরিচিতি, এরপরে কি শব্দ অর্থ জেনেছি কিছু, যেগুলো আমাদের কবিতার জন্য খুব দরকার, জানা দরকার অর্থগুলি। এরপরে আমরা কিছু মূল্যায়নের কোয়েশ্চেন আমি কিছু মূল্যায়ন তোমাদের জন্য রেখেছিলাম, সেই মূল্যায়নের আনসারগুলো দিয়ে রেখেছি। আশা করি তোমরা পূর্ববর্তী ক্লাস আয়ত্ত করতে পেরেছো। এরপরে আমরা কবিতাটির নীরব পাঠ দিয়েছিলাম, যেন আমরা কি কবিতাটা প্রথমবার পড়ে তোমরা বুঝতে পারবো না। প্রথমে যদি একবার পড়ে থাকি তাহলে পরবর্তীতে আর আমাদের কবিতাটা বুঝতে সুবিধা হয়। এই কারণে মূলত আমি তোমাদের জন্য নীরব পাঠটা রেখেছিলাম। আচ্ছা যাক, তাহলে আজকে আমরা কবিতার আলোচনায় চলে যাই। হ্যাঁ, কবিতার বিশ্লেষণে চলে যাব আজকে, আর বেশি কথা না বাড়াই। আচ্ছা, প্রথমে দেখো কবিতাটা শুরু হয়েছে, দেখো, নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। নীলক্ষা শব্দের অর্থ জেনেছি কি, দৃষ্টি অতিক্রমী। তাহলে যে দৃষ্টি অতিক্রমী আকাশ, নীল আকাশ, সেই নীল আকাশে কবি কি দেখতে পাচ্ছেন, হাজার হাজার এবং অগণিত তারা সেখানে তিনি দেখতে পাচ্ছেন। আর কি, সেই আকাশেরই নিচে আছে, নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। তাহলে নীলক্ষা আকাশ, নীল আকাশে যে অগণিত তারা আছে, সেই নীল আকাশে, অগণিত নীল আকাশের তারার নিচে এখানে ৬৯,০০০ গ্রামগঞ্জ জনপদ আছে। তারপর ডবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। সেদিন কি পূর্ণিমার রাত্রি, সেই পূর্ণিমার রাত্রিতে ডবল দুধ, দেখো জ্যোৎস্নাকে এখানে কবি ডবল দুধের সাথে, ডবল শব্দের অর্থ হচ্ছে সাদা, সাদা দুধের সাথে জ্যোৎস্নার রঙকে কবি তুলনা করেছে। তাহলে সেই রাতে, যে রাতের কথা তিনি বলতেছেন, সেই রাতে হচ্ছে কি পূর্ণিমার রাত, সেই চাঁদ, পূর্ণিমার রাতে চাঁদটি সাদা জ্যোৎস্না ঢেলে দিচ্ছিল আমাদের দেশের উপরে, আমাদের এই ৬৯,০০০ গ্রামগঞ্জ হাট জনপদের উপর। তারপর হচ্ছে নষ্ট ক্ষেত নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। হ্যাঁ, এই লাইনটি দ্বারা মূলত তখনকার বাংলাদেশের যে পরিস্থিতি, চারদিকের মানে পাকিস্তানিদের অত্যাচারে যে অবস্থা, সে অবস্থার কথা তিনি এখানে তুলে ধরেছেন। তো চারদিকে যখন এত নষ্ট, সব দিকে নষ্ট হয়ে যাচ্ছে, তখন হঠাৎ কেন আকাশে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ কি সৌন্দর্যের প্রতীক, আমাদের এই দুরবস্থার মধ্যে হঠাৎ এত বড় চাঁদ কেন আকাশে দেখা দিচ্ছে, কবির প্রশ্ন। তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শেষ দিয়ে এত বড় চাঁদ। তাহলে এত বড় চাঁদ কেন দেখা দিচ্ছে, এই চারদিকে নষ্ট, ক্ষেত নষ্ট, মাঠ যেখানে সেখানে কেন এত বড় চাঁদ দেখা দিচ্ছে, কবির একটু কি সন্দেহ লাগছে, কবির একটু মনে আশঙ্কা জেগেছে। অতি আকস্মাৎ, স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রভাত। হ্যাঁ, হঠাৎ করে, অকস্মাৎ মানে কি হঠাৎ, একদম হঠাৎ করে
রাতের যে নিস্তব্ধতা, স্তব্ধতা মানে নীরব নিস্তব্ধ একটা পরিবেশ, তাহলে রাতের এই স্তব্ধতার পরিবেশ চিরে হঠাৎ কি কোন ধ্বনি আমরা শুনতে পাচ্ছি, এটা কিসের শব্দ আমরা শুনতে পাচ্ছি, কিসের প্রভাব আমরা শুনতে পাচ্ছি। এই লাইনটা দ্বারা মূলত 25শে মার্চে যে অতর্কিত আক্রমণ পাকিস্তানিরা করেছিল বাংলাদেশের উপরে, সেই আক্রমণের বিষয়টি এখানে তিনি তুলে ধরেছেন। রাতে যে ঘুমন্ত বাঙালির উপরে পাকিস্তানিরা হঠাৎ করে চারদিকে গোলাগুলির আওয়াজে সারা কি দেশে যেন কেঁপে উঠেছিল, এই বিষয়টা তিনি এই লাইনে তুলে ধরেছেন। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে। হ্যাঁ, আমার মিনতি আস, স্থির হয়ে বসুন সকলে। কবি কি বলতেছেন, সবাইকে গোল হয়ে বসার জন্য, গণ মানে কাছাকাছি হয়ে বসার জন্য বলতেছেন, মিনতি করতেছেন, স্থির হয়ে বসার মিনতি করতেছেন। কেননা স্থির হয়ে, চারদিকে যখন অবস্থা খারাপ, তখন নেতার কাছে কি উপায়, এই দুরবস্থার মধ্যে আমাদের কি করা উপায়, সেই উপায়টা জানার জন্য নেতার কাছে গেছে। সেখানে তিনি বলতেছেন যে আপনারা স্থির হয়ে বসেন, স্থির হয়ে না বসলে কি সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়া যায় না, আপনারা সবাই কাছাকাছি এসে স্থির হয়ে বসুন। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়। হ্যাঁ, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। অতীত হঠাৎ করে কি মানুষের বন্ধ দরজায় হানা দেয়। বন্ধ দরজা মূলত এই রাতের নিস্তব্ধতায় যেখানে আক্রমণ করেছে, সেই আক্রমণের মাধ্যমে দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা অতীতে আরো অনেকবার এরকম বিদেশিদের দ্বারা কি হয়েছিল, তারা আক্রমণ করেছিল বিদেশিরা বাংলাদেশিদের উপরে। তাহলে আজকের পরিস্থিতি সেই কারণে সেই অতীতটা যেন, সেই অতীতের আক্রমণটা যেন এই বর্তমানেও আবার এসে বাঙালিদের দরজায় হানা দিয়েছে। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এই স্বচ্ছ পূর্ণিমায় এই কি নুরুল দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যখন পাকিস্তানিরা বাংলাদেশের উপর আক্রমণ করেছে। কি নুরুল দিনের কথা খুবই মনে পড়ে যাচ্ছে, কেননা নুরুল দিন একজন ঐতিহাসিক চরিত্র, কৃষক নেতা ছিলেন, যিনি আন্দোলনের, ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের ডাক দিয়েছিলেন। কালগুন যখন বাংলায়, কালগুন শব্দের অর্থ আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি, কিন্তু কালগুন অর্থ চিরনিদ্রা বা মৃত্যুগুণ। হ্যাঁ, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। হ্যাঁ, বাংলাদেশে যখন কালগুন চিরনিদ্রায়, অত্যাচারের বিরুদ্ধে কেউ প্রতিবাদী হয়ে সামনে এগিয়ে আসছে না, সেই সময়ে আমাদের কবির যেন নুরুল দিনকে আবার কি মনে পড়তেছে, যেন নুরুল দিন আবার এখানে আমাদের মরা আঙিনায়, যেখানে কেউ প্রতিবাদী হওয়ার সাহস পাচ্ছে না, এই সময়টাতে নুরুল দিন যেন আবার দেখা দিচ্ছে এই বাংলায়। এরপরে দেখো, নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, তাহলে এতক্ষণ যে নুরুল দিনের কথা কবি বলেছেন তার সামান্য পরিচয় এখানে তিনি তুলে ধরেছেন। নুরুল দিনের বাড়ি ছিল কোথায়? রংপুরে। তারপরে রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1199 সালে। রংপুরে নুরুল দিন যে কৃষক আন্দোলনের ডাক দিয়েছিল বাংলা 1189 সন, আর ইংরেজি হচ্ছে সেটা 1783 খ্রিস্টাব্দ। তাহলে আবার বাংলার বুঝে পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আবার সেই নুরুল দিনের কথা কি বাংলাদেশবাসীর কবির মূলত মনে পড়ে যাচ্ছে, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। শকুন বলতে পাকিস্তানি হানাদারদের কথা এখানে কবি বলছেন। যখন পাকিস্তানিরা বাংলাদেশিদের উপর নেমে এসেছে শকুনের মতো, তখন কবির কি নুরুল দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কেননা নুরুল দিন অতি সাহসী একজন মানুষ ছিলেন, যিনি কৃষক আন্দোলনের ডাক দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিকে একাত্ম করেছিলেন, প্রতিবাদী হয়েছিলেন। যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। হ্যাঁ, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশটা দালালের আলখাল্লায় ছেয়ে যায়। কেননা যখন আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মূলত আমাদের দেশেরই কিছু মানুষ পাকিস্তানিদের হয়ে কাজ করেছিল, আমাদের দেশের জনগণের উপর অত্যাচার করেছিল। সেই দালাল যারা দেশে জন্মেও তারা বিদেশিদের হয়ে কাজ করেছিল, যখন এই মানুষগুলোকে দেখে কবির নুরুল দিনের কথা মনে পড়ে যাচ্ছে। নুরুল দিনের মতো একজন সাহসী মানুষ, তিনি এই বাংলায় প্রত্যাশা করছেন মূলত এই দালালদের থেকে, শকুনদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য।
নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুপ্ত হয়ে যায়। হ্যাঁ, একটা দেশের মানুষ তার স্বপ্ন থাকে যে সে কি নির্বিঘ্নে তার দিন যাপন করবে, তার জীবনটা কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের অতর্কিত আক্রমণ কিংবা কোনো ধরনের বাড়তি কোনো ঝামেলায় সে যেতে চায় না, স্বাভাবিকভাবে স্বচ্ছন্দে সে জীবনটা কাটাতে চায়। তাহলে এই সামান্য স্বপ্নটুকু যখন লুপ্ত হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে থাকতে পারছে না, তার চলাফেরায় ব্যাহত হচ্ছে, তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে, পদে পদে তাদেরকে কি লাঞ্ছিত হতে হচ্ছে পাকিস্তানিদের কাছে। তার এই সাধারণভাবে জীবনযাপন করার যে সামান্য স্বপ্ন, সেই স্বপ্নটাও কি লুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে তখন কি নুরুল দিনের কথা খুবই মনে পড়ে যাচ্ছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় 1971 সালে, যখন যুদ্ধ চলাকালীন সময়ে মূলত কি বাংলাদেশিদের কোনো ধরনের বাক স্বাধীনতা ছিল না। তারা কোনো কিছু সব ধরনের, যখন যুদ্ধ চলাকালীন সময়ে বেশি অনেক সাংবাদিককে, বিদেশি সাংবাদিকদেরকে সহ পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা যেন খবরগুলো প্রচার করতে না পারে বিশ্বের ওখানে। তাহলে বাংলাদেশিরা তো এগুলো পারছেই না, তারা নিজেদেরকে বাঁচাতে কিভাবে কি করবে সেটাই নিয়ে দুশ্চিন্তায় ছিল সাধারণ মানুষ। তারা কখনো কি এভাবে হঠাৎ অতর্কিত আক্রমণ হবে সেটা কখনো ভাবেনি। তাহলে এই সময়ে তাদের বাক স্বাধীনতাও নেই। এই বাক স্বাধীনতা যখন তারা পাকিস্তানিরা কেড়ে নেয়, তখনও কবির কি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সেই সাহসী মানুষের কথা, প্রতিবাদী মানুষের কথা তার মনে পড়ে যাচ্ছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে, এই আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। হ্যাঁ, কবির আবার নুরুল দিনের কথা কখন মনে পড়ে যায় যখন কি অতীতেও এরকম ভাবে বিদেশিদের কাছে কি হয়েছিল, আমাদের দেশে আমরা আন্দোলন করে আমাদের দেশের মানুষই আমাদের নিজের মাটিতে নিজের শরীরের রক্ত ঝরিয়েছে বিদেশির বিরুদ্ধে কি করে আন্দোলন করে। তাহলে এই যে ইতিহাসেরও এইসব কি লেখা আছে, এই যে আমাদের নিজের দেশে নিজের রক্ত ঝরানোর কথাগুলো লেখা আছে। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন খেতাকে ঘুমিয়ে খেতাকে ভেতরে। হ্যাঁ, কবি তখন আহ্বান জানাচ্ছেন, আসুন। কবি মানে সেই নেতা তখন আহ্বান জানাচ্ছেন যে আসুন, এখন আমরা কি করব, আজ এই প্রশস্ত প্রান্তরে আমরা কি বলছি, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, যখন আমাদের স্মৃতি কি জ্যোৎস্নার যে জ্যোৎস্না ঝরে পড়তেছে, সেই জ্যোৎস্নার সাথে যেন নুরুল দিনের যে স্মৃতি, সেই স্মৃতি আমাদের ঝরে পড়ছে। তাহলে আমরা যখন সাহসী নুরুল দিনের কথা যখন আমাদের মনে পড়ছে, তখন আমাদের ঘুমিয়ে থাকার আর সময় নেই। আমরা ঘুমিয়ে থাকতে পারি না এই অসময়ে। থাকে ভেতরে সবাইকে, কেউ ভেতরে থাকবে না, সবাইকে এই সময়ে অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সৈন্য যুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, কেউ একা কি নিঃসঙ্গ বসে কেউ অশ্রুপাত করবে না, সবাই দলবদ্ধ হয়ে কি করবে, এই শকুনদের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। এখানে মূলত এই লাইনটাতে কবি একতার কথা বোঝাতে চেয়েছেন। আমরা যুদ্ধে, এদেশের মানুষ যুদ্ধে যাবে পাকিস্তানিদের বিরুদ্ধে, তাদের আত্মীয় স্বজন হারাবে, এবং সেই আত্মীয় স্বজন হারাইয়ে তাদের হারানোর কারণে তাদের যে অশ্রু যাবে, সেই সমস্ত অশ্রু তাদের কি একমাত্র আমাদের নদীর ব্রহ্মপুত্র নদী গিয়ে মিশে যাবে। মানে প্রত্যেকটা মানুষের একত্রিত হয়ে যে বিরাট আন্দোলন গড়ে ওঠার বিষয়, সেই বিষয়টি এখানে তিনি বুঝাতে চেয়েছেন। নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত বাসায়। হ্যাঁ, অশ্রুগুলো গিয়ে যখন ব্রহ্মপুত্রে মিশে যায়, যখন একটা নদী হয়ে যায়, ঠিক সেমনি প্রত্যেকটা মানুষের একত্রিত হয়ে যে আন্দোলন, সেটা অনেক বড় আন্দোলন। ঠিক তেমনি করে নুরুল দিনের কথাও কি হয়েছিল অতীতে। নুরুল দিন বলতে মূলত এখানে নুরুল দিনের কথা নয়, নুরুল দিন বলতে প্রতিবাদী একজন যুবক, প্রতিবাদী একজন সাহসী একজন নেতার কথা কবি এখানে বুঝাতে চেয়েছেন। এখানে আমরা বলতে পারি যে 1971 সালে নুরুল দিনের ভূমিকায় যিনি ছিলেন, সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি, তার ডাকে এখানে কি হয়েছিল, বাংলার জনগণ জেগে উঠেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে
অস্ত্র ধারণ করে 9 মাসের যুদ্ধ করে তারা আমাদের দেশকে তাদের হাত থেকে ছিনিয়ে এনেছে, স্বাধীন করেছে। তার ফলে আমরা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। তাহলে নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। পাহাড়ি ঢল যেমন করে যখন বর্ষা কিংবা বৃষ্টি হলে যেমন পাহাড়ে যে পানি পড়ে সেই পানি যখন নিচের দিকে নেমে আসে তখন কিন্তু ওদের কোনো বাধা, কোনো খড়কুটো কিংবা কোনো কিছু সে সামনে থাকতে দেয় না। সেই ঢলটার বেগটা এত তীব্র থাকে যে সামনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সে কি করে তার সমস্ত পানি নিচের দিকে, পাহাড়ের সমস্ত পানি নিচের দিকে নেমে আসে। তেমনি তেমনি নুরুল দিনের কথায়, নুরুল দিনের আহ্বানে, নুরুল দিনের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষও কি করবে, এভাবে আমাদের শত্রুদেরকে পরাজিত করে নিবে, বাসিয়ে দিবে। অভাগা মানুষ যেন জেগে উঠে আবার এই আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। হ্যাঁ, অভাগা মানুষ এই আশায় জেগে উঠেছে, একজন সাহসী নেতা এসে তাদেরকে ডাক দিবে। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক। আবার নুরুল দিন এসে জনগণকে ডাক দিবে, যাবো বাহে কণ্ঠে সবাই। তোমরা সবাই জেগে উঠো ভাই, মানে বাপুকে কণ্ঠে সবাই, তোমরা সবাই কোথায়? হ্যাঁ, আমাদের এখন ঘুমিয়ে থাকার সময় তোমরা জেগে উঠো, জাগো বাহে কণ্ঠে সবাই, তোমরা সবাই জেগে উঠো। আচ্ছা, কবিতার তাহলে এই আলোচনাগুলো, কবিতাটা যতটুকু পারলাম তোমাদের জন্য আশা করি একটুকু বুঝেছো। তবু আমি আরেকবার কিছু লাইন তোমাদের জন্য আরেকটু করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি আবারও। যেমন আমরা এর আগে পড়েছি যে ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, এই লাইনটা। এই লাইনটা আমরা আরেকটু দেখি। এই যে প্রথম লাইনে আছে কি, এখানে আছে যে এই ইম্পর্টেন্ট কিছু লাইন তোমাদের সাথে আবার আমি বিশ্লেষণ করতে যাচ্ছি। ধবল দুধের মতো ডালিতেছে চাঁদ পূর্ণিমার, এই লাইনটাতে মূলত কি, এখানে নীল আকাশে হাজার হাজার তারা, সেখানে পূর্ণিমার চাঁদ শোভা পাচ্ছে। নিচে 69,000 লোকালয়, হাট বাজার গঞ্জ, ঘুমে বিভোর স্তব্ধ। এই শান্তিময় জীবনের উপর পূর্ণিমার চাঁদ ধবল দুধের মতো জ্যোৎস্না ঢেলে দিচ্ছে। প্রকৃতি আর জীবন এখানে আরো কি হয়েছে, মায়াময় হয়ে উঠেছে। এই লাইনটার মাধ্যমে দেখা কি, প্রকৃতি আর জীবন এখানে মায়াময় হয়ে উঠেছে। তারপর হচ্ছে স্তব্ধতার দেহ চিরে কোন ধ্বনি, এই লাইনে দেখো, স্তব্ধতার দেহ চিরে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রভাব। হ্যাঁ, এখানে মূলত অকস্মাৎ স্তব্ধতা বিদীর্ণ করে প্রচন্ড ধ্বনিতে জনজীবন লোকালয় জেগে ওঠে। সতর্ক কান পেতে শুনে শত্রুর আগমন ধ্বনি, দখলদার শোষকের তীব্র শীত যেন বাঙালির কানে বাজে। এই লাইনটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। গোল হয়ে আসুন সকলে, গণ হয়ে বসুন সকলে। এখানে বিপদের ইঙ্গিত পেয়ে মূলত সমস্ত মানুষ কি হয়, জেগে উঠে নেতার কাছে ছুটে যায়। নেতা অভয় দিয়ে তাদেরকে স্থির হয়ে বসার পরামর্শ দিয়েছেন এখানে। তারপরে আরেকটা লাইন হচ্ছে, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই জায়গায় দেখো আমি কার্সর দিয়ে রেখেছি, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, 1189 সালে নুরুল দিন রংপুরে মানুষকে ডাক দিয়েছিলেন। সেদিনও ছিল এমন তীব্র স্বচ্ছ পূর্ণিমা। হ্যাঁ, বাংলায় সেদিনও হানা দিয়েছিল কি, শত্রুরা, এবং সরল কৃষকেরা তাদের ফসলের অধিকার চেয়েছিল বলে বিদেশি শাসকরা জবরদস্তি করেছিল। বিদেশিদের অন্যায় শাসন শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেদিন কৃষকদের ডাক দিয়েছিলেন নুরুল দিন, এবং আজও সেই দুঃসময় হানা দিয়েছে আমাদের বাংলায়। এ অবস্থায় কবি সেই নুরুল দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আরেকটা লাইন এখানে আছে এই জায়গায়, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। এখানে মূলত কবির মতে হানাদার শত্রুরা শকুনের রূপ ধরে আসে এই বাংলাদেশে। শকুন যেমন তার প্রাণবন্ত খাদ্য বস্তুকে নকরে ছিন্ন ভিন্ন করে শক্ত ঠোঁটে ছিঁড়ে খায়, তেমনি শত্রুরাও নির্বিচারে এদেশের মানুষকে নির্মমভাবে
নির্মম হাতে যত্রতত্র মূলত হত্যা করতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে তারপরের লাইন, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। হ্যাঁ, এখানে কবি অত্যাচারীদের শকুন হিসেবে যেমন চিহ্নিত করেছেন, ঠিক তেমনি কি আমাদের দেশের যে দূষণ, এদেশীয় যে দূষণ, পাকিস্তানিদের দূষণ, তাদের সহযোগিতা করেছে, তাদেরকে দালাল বলে আখ্যায়িত করেছে এবং সেই ঘৃণ্য দালালদের আলখাল্লায় যেন সারা দেশে মোড়ানো হয়ে গেছে। আলখাল্লা হচ্ছে কি পুরা শরীর ঢাকা, সারা শরীর, সমস্ত শরীর ঢেকে ফেলা এরকম একটা কাপড়কে আলখাল্লা বলা হয় মূলত। সেরকম ভাবে আমাদের বাংলাদেশও এই রাজাকার, আলবদর রাজাকার এদের দ্বারা ছেয়ে গেছে সমস্ত দেশ। তারপর হচ্ছে যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। হ্যাঁ, বাংলার মনোরম প্রকৃতির কোলে লালিত মানুষের স্বপ্ন হচ্ছে শান্তিপূর্ণ একটা জীবনে। সে জীবন বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ঘিরে আবর্তিত। ঘৃণ্য হানাদারদের ষড়যন্ত্র ও নিষ্ঠুরতায় সেই স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হলে সঙ্গতভাবে নুরুদ্দিনের কথা কবির এখানে মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি যখন স্বপ্ন লুট হয়ে যায়, তাহলে ঘৃণ্য হানাদারদের আক্রমণে স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হলে সঙ্গত কারণে কি নুরুদ্দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যখন আমার দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। এখানে মূলত কি বাংলার ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা বিদেশি শত্রুরের ষড়যন্ত্র, শোষণ আর রক্ত ঝরার কথা রয়েছে। যেমন 1757, 1857, 1930, 1952, 1962, 1966, 1969, 1971 সালগুলোতে বাঙালিদের চেতনাকে নিচ্ছিন্ন করতে এই বাংলায় নির্বিচারে কি করেছে, গুলি করেছে শত্রুরা। আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরেছে, হত্যা করা হয়েছে বিভিন্ন নিরপরাধ স্বাধীনতাকামী মানুষকে। এই বিষয়টা মূলত কবি এই লাইনটাতে তুলে ধরেছে। তারপরে হচ্ছে সমস্ত নদীর অশ্রু, এই এখানে দেখো, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। এখানে মূলত এই লাইনটি দ্বারা কবি যেটি বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে স্মৃতির প্রশস্ত প্রান্তরে যখন শুভ্র জ্যোৎস্না ঝরে পড়ে তখন কেউ ঘরের ভেতরে ঘুমিয়ে থাকে না, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, মুখোমুখি লড়াই করে এবং সমস্ত তারপরে অশ্রুপাত করে স্বজনদের জন্য। সেই অশ্রু যেমন ছোট নদী হয়ে ব্রহ্মপুত্রে মিশে যায়, অর্থাৎ সংগ্রামী চেতনা ক্ষুদ্র থেকে বৃহৎ আকার ধারণ করে দেশ জুড়ে সেই চেতনার রং ছড়িয়ে পড়ে। মূলত এই লাইনটি দ্বারা বোঝাতে চেয়েছেন যে কি সংগ্রামী চেতনা ক্ষুদ্র থেকে বৃহৎ আকার ধারণ করে এবং দেশ জুড়ে সেই চেতনার রং যেন ছড়িয়ে পড়ে। তারপর অভাগা মানুষ যেন জেগে ওঠে, অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায় যে আবার নুরুদ্দিন একদিন আসিবে বাংলায়। তাহলে দুঃসময়ে, দুর্যোগে অসহায় মানুষ কষ্ট পেলেও স্বপ্ন ভুলে না, তাদের মনে আশা জেগে ওঠে। তারা বিশ্বাস করে তাদেরকে বিপদ থেকে বাঁচাতে, শৃঙ্খলা মুক্ত করতে আবার নুরুদ্দিন অর্থাৎ কি সাহসী একজন নেতা বাংলায় আসবে। কিংবদন্তি তুল্য দুঃসাহসী নুরুদ্দিন একদিন কাল পূর্ণিমায় আবার ডাক দিবে যাবো গায়ে কোনটে সবাই। আশা করি তোমাদের কবিতাটি এখন পুরোপুরি জানা হয়ে গেছে কি বোঝানো হয়েছে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এই আশা করি। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।